হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা ক্লাস টেন্থের যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা ভিডিও। এই ভিডিওটা আজ পর্যন্ত যারা পড়ে এসেছো বা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি করতে পারো নাই, তাদের জন্য সবথেকে বেশি হেল্পফুল হবে। এখানে প্রায় সমস্ত চ্যাপ্টারকে কভার করার চেষ্টা করা হবে। অল চ্যাপ্টার্স, অল কোশ্চেন্স। সেখানে আমরা যে ইম্পর্ট্যান্টগুলো থাকবে আমি সেইগুলো আন্ডারলাইন করব, এবং এইগুলোর যদি ডিটেলস কারো চাই তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, না হলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে সমস্ত তার কন্টেন্টের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হবে। আর সংক্ষেপে যদি তার অ্যান্সার পেতে চাও তাহলে এই ভিডিওটার থেকেই সব কিছু হয়ে যাবে। ভিভিআই যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলোকে আন্ডারলাইন করব, এবং সেই জন্য এখানে থাম্বনেলে লেখা হয়েছে এই ভিডিও থেকেই পুরোপুরি প্রশ্নগুলো থাকবে। গতকাল ক্লাস 12-এর যে এক্সামটা হলো বেঙ্গলি ইলেকটিভ ল্যাঙ্গুয়েজ 100 মার্কের, সেখানে যেভাবে বলা হয়েছিল সেইখান থেকে সমস্ত ধরনের কোশ্চেন ছিল। তাহলে আগামীকাল 17/2/2025 খুব ভালোভাবে সবাই তৈরি করো, আর কিছু ঘন্টা বাকি আছে। তাহলে আমরা স্টার্ট করি। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। তাহলে কি হবে না, যে অ্যান্সার কি হবে কাল জারি পরীক্ষার 1 ঘন্টা লাগবে, তারপরে অ্যান্সার কি জারি হয়ে যাবে। তাহলে সেগুলো মিলানোর জন্য চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থাকতে হবে। নেক্সট ক্লাস 11th এবং ক্লাস 12 যখন তোমরা চলে যাবে, সেখানেও কিন্তু তোমাদের এখান থেকে আমি স্টাডি করার চেষ্টা করব। এতদিন করিয়ে আসছি, আশা করব তোমাদেরকেও সেটা সেখান থেকে বার করতে পারি বা পাস করাতে পারি। আর চলো স্টার্ট করা যাক। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা যেখান থেকে কোশ্চেনগুলো থাকে প্রায় সেইগুলোকে আমরা ডিসকাস করে এগিয়ে চলে যাব। তাহলে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ভাগীরথীর উৎস সন্ধানে। এখানে ফার্স্ট কোশ্চেনই থাকবে যে ভাগীরথীর উৎস সন্ধান কে লিখেছেন, গদ্যাংশটি কে লিখেছেন। তাহলে তার সঠিক উত্তর যেটা হবে সেটা কি হবে, জগদীশচন্দ্র বসু। অনেকবার এসেছে কোশ্চেনটা। তারপর এখানে আমরা লেখক পরিচিতি থেকে কিছু ইম্পর্টেন্ট থাকে, সেইগুলো একবার দেখব। কি থাকে না, তার পরিবারের সম্বন্ধে, তার গ্রাম বা তার জন্ম তারিখ, তার মৃত্যু তারিখ, ডেটগুলো, এইগুলো কিন্তু থাকে। তাহলে এখানে কি আছে না, জগদীশচন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুরের রাড়িখাল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে বিশেষ করে যে জন্ম তারিখটা, ডেট এবং ডেট, এটা ইম্পর্টেন্ট থাকছে। এরপর এখানে থাকছে পরলোক গমন উনি করেছেন
এই ডেটটা 1937 23শে নভেম্বর তিনি পরলোক গমন করেছেন। এই ডেটটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপর থাকছে সাহিত্যের কিছু জিনিস আমরা দেখব এখানে। বিজ্ঞানের সাধনা ছাড়াও বিজ্ঞান বিষয়ে সাহিত্য রচনা জগদীশচন্দ্র বসুর অসামান্য কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তার সাহিত্যের প্রতিভার দর্শন অব্যক্ত 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই ডেটগুলো কিন্তু খুব মহত্বপূর্ণ। এখানে আমরা পাঠের কিছু অংশকে নিয়ে একটু দেখব। এখানে আছে লেখকের বাড়ির পাশ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়। এখানে একটি কোশ্চেন থাকে যে জগদীশচন্দ্র বসু অথবা লেখকের বাড়ির পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, এইভাবে কোশ্চেনগুলো থাকে। তাহলে এটি হবে না গঙ্গা নদী প্রবাহিত হয়েছে লেখকের বাড়ির পাশ দিয়ে। পরে থাকছে গঙ্গার স্রোতের ধারার দিকে তাকালে তার মনে প্রশ্ন জাগত। কী ধরনের প্রশ্ন জাগত না কোথা থেকে আসছে এই অবিশ্রান্ত জলধারা, এই প্রশ্নগুলো কিন্তু তার মনের মধ্যে জাগত। আর কোথায় গিয়ে বা এর বিরাম, তাহলে শুরুয়াত কোথার থেকে এবং তার বিরামটা কোথার থেকে, এই জিনিসগুলো কিন্তু লেখকের মনের মধ্যে থাকত। নদীর কলধ্বনির মধ্যে যেন এরই উত্তর পাওয়া যেত, আর কুলুকুলু যে ধ্বনি থাকতো জলের, সেখান থেকেই তিনি শুনতে পেতেন যে তার উত্তর আমরা যথা হইতে আসি তথায় ফিরিয়া যাই। তাহলে তিনি নিজেই মনে মনে ভাবতেন যে আমরা যেখান থেকে এসেছি আমাদের শেষটাও কিন্তু ওখানেই। পরিণত বয়সে লেখক গঙ্গার উৎপত্তি স্থল দেখবার জন্য উৎসুক হলেন। যখন তিনি বড় হয়ে গেলেন তখন ওনার মনের মধ্যে একটা ভাব উৎপন্ন হয় যে আমি এই গঙ্গার উৎপত্তি কোথায় সেই জায়গাটা কিন্তু আমি দেখব। তিনি যে শুধু ভাগীরথীর উৎসের সন্ধান পেয়েছিলেন তা নয়, অনেক দুর্জয়ের রহস্যও তিনি উদ্ঘাটন করতে সমর্থ হয়েছিলেন। তাই আলোচ্য প্রবন্ধটি জগদীশচন্দ্র বসুর ভাগীরথীর উৎস সন্ধানে এই নামকরণটি সারাংশে সার্থক হয়েছে। এখন আমরা এইখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু থাকছে। এইখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু থাকছে এই ছোট্ট জায়গাটার থেকে। এই ছোট্ট জায়গাটা থেকে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু থাকবে। পরে সারাংশ যেটা রয়েছে সেটি আমি ভালোভাবে, অনেক ভিডিও আছে সেটি আমি করিয়ে দিয়েছি। এগুলো দেখতে চাও তাহলে কিন্তু সেই প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে, না হলে সেই মেসেজ করতে হবে, তারপর আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে তার ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু যদি আমি পড়ি তাহলে অনেক সময় চলে যাবে, স্ক্রিনশট করে রাখতে পারো। পরের যে থাকছে এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকে প্রসঙ্গ ব্যাখ্যা। যে প্রসঙ্গ ব্যাখ্যা থাকে সেটি ব্যাখ্যা করতে হয় কিভাবে। এটি একটি 5 নম্বরের কোশ্চেন কিন্তু থাকে। অবজেক্টিভ যে লিখিত যেখানে থাকছে সেখানে 5 নম্বরের একটি প্রশ্ন কিন্তু থাকবে। কেমনভাবে করতে হবে না, এখানে দেওয়া থাকবে
তাহার পর ড্যাশ 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 মহাদেবের জটা হইতে। তাহলে এইটুকু মাত্র দেওয়া থাকবে, সেখানটা 8 থেকে 10 লাইন নিজের থেকে লিখতে হবে। সেখানে তোমাদের 5 নম্বরের একটি থাকবে, ওরও থাকবে, কিন্তু যেটি সহজ মনে হবে সেটি লিখতে হবে। প্রায় দেখা গেছে যে ফার্স্ট চ্যাপ্টার থেকেই কিন্তু এই প্রসঙ্গ সপ্রসঙ্গ ব্যাখ্যাগুলো কিন্তু থাকছে। এখানে কিভাবে লিখবে না, তাহার পর ড্যাশ ড্যাশ মহাদেবের জটা হইতে। এখানে আমরা শুরু করব কিভাবে না, ভাগীরথীর উৎস সন্ধানে প্রবন্ধটির এই কটি কথায় আশ্চর্য জগদীশচন্দ্র বসু ভাগীরথীর উৎপত্তি সম্বন্ধে তাহার আবাল্যের সংস্কার ব্যক্ত করেছেন। মানে ছোটোবেলায় তিনি যেভাবে সেই নদীর ধারে বসে ভাবতেন সেই বিষয়গুলোকে কিন্তু স্পষ্ট করেছে। বাল্যকাল হইতেই নদীর সঙ্গে ছিল তার যেন সখ্য ভাব। তো ছোটোবেলা থেকেই নদীর সাথে জগদীশচন্দ্র বসুর কী ছিল? সখ্য ভাব। সখ্য মানে সখা, সখা মানে হচ্ছে বন্ধু বা বান্ধব। তো এই ভাবটা কিন্তু ছেলেবেলা থেকেই জগদীশচন্দ্র বসুর ছিল। অবিরাম নদীর জলধারা কোথা হইতে আসে এই প্রশ্ন তার অন্তরে জাগত। তাহলে বসে বসে তিনি যে বিষয়টা বা যে জিনিসগুলো দেখত সেইটি কিন্তু তার মনের মধ্যে ভাব আসতো, মাথার মধ্যে আসতো যে এই যে এত বিশাল জলধারা যার কোনো শেষ নাই, সেটি কোথার থেকে আসছে। নদীর কুলুকুলু ধ্বনির মধ্যে তিনি যেন শুনতে পেতেন নদী বলছে সে মহাদেবের জটা হইতে আসছে। তাহলে সেই বসে বসে তিনি সেগুলোও প্রায় শুনতে পাতেন যে মহাদেবের জটা হইতে আসিতেছে। বাল্য অতিক্রম করে তিনি নদীর উৎপত্তি সম্বন্ধে নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনেছেন, কিন্তু যখনই শ্রান্ত হৃদয়ে নদীর তীরে এসে বসতেন তখনই যেন নদীর কুলুকুলু ধ্বনিতে শুনতে পেতেন নদী বলছে সে মহাদেবের জটা হইতে আসছে। তাহলে যখন তিনি বসে থাকতেন এবং বসার পর মনে মনে ভাবতেন বা চিন্তা করতেন যে আমি তো নানান রকম বৈজ্ঞানিক তথ্য বা অনেক লোকজনদের কাছে আমি শুনেছি যে এই নদীটি নাকি মহাদেবের জটা হইতে আসিয়াছে। তাহলে তার অনেক প্রসঙ্গ কিন্তু ছিল, অনেক ব্যাখ্যা শুনেছে, কিন্তু তার মনের মধ্যে কিন্তু বিশ্বাস হইতো না বলে সে যখন নদীর ধারে নিজে গিয়ে বসতো তখন মনে হতো যে নদী যেন তাকে নিজেই বলছে যে আমি মহাদেবের জটা হইতে আসিয়াছি। ভারতের পৌরাণিক কাহিনীতেও বলে ভাগীরথীর তপস্যার তুষ্ট হয়ে ব্রহ্মা যখন কমণ্ডুল হইতে গঙ্গাকে মুক্তি দেন তখন মহাদেবই গঙ্গা ধারাকে মস্তকে ধারণ করেছিলেন। এই পৌরাণিক কাহিনীটি বা কাহিনী লেখকের আবাল্যের সংস্কার এর মধ্যে কি এক মহাসত্য প্রচ্ছন্ন আছে। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির স্থিতি লয়ের মূলভূত তথ্য। তাহলে এইভাবে কিন্তু এইগুলো থাকবে, আর সেগুলো তোমাদের এক একটা 5 নম্বরের থাকবে, একটা থাকবে 5 নম্বর। তাহলে এইভাবে সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে সেই সপ্রসঙ্গটা, ঠিক আছে। তাহলে এখানে দ্বিতীয় নম্বর কি দিছে, তখন নদীর ড্যাশ 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 মহাদেবের পদতলে। তাহলে সারাংশ যে ভিডিওটা করা আছে সেইটা যদি ভালোভাবে দেখে যাও তাহলে এই প্রসঙ্গগুলো খুব ইজি হবে কিন্তু লিখতে। 3 নম্বর দিয়েছে
আমরা যথা হইতে আসি ড্যাশ 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 যাইতেছি। তাহলে এই ড্যাশ ড্যাশ যেটা সেটি হচ্ছে এই পুরো অংশটা তোমাদের সেটা লিখতে হবে। 4 নম্বর কি দিয়েছে, এই ত্রিশূল ড্যাশ 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 এই মহাস্ত্রের গ্রথিত। তাহলে এইভাবে 5 নম্বরের একটি কিন্তু কোশ্চেন এখান থেকে থাকবে। অনেকগুলো আছে, স্ক্রিনশট করে রাখতে পারো, এগুলোর মধ্যে আশা করি থাকার সম্ভাবনা 80%। পরে রয়েছে ঘর ও বাহির রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আমরা বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় এবং জন্মগ্রহণ এবং তার মৃত্যু এইগুলোকে বিশেষ করে আমরা ধ্যানে রাখব। তার পিতামহ এবং তার পিতা, এখানে পিতামহ এবং পিতা, দ্বারকনাথ ঠাকুর হচ্ছে পিতামহ মানে দাদু যেটাকে বলি আমরা, আর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের এক কনিষ্ঠ পুত্র। রবীন্দ্রনাথের অনুজ বলেন্দ্রনাথ শিশুকালেই মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। ছেলেবেলায় ভৃত্য হলেও মানুষ হয়েছিলেন, কিন্তু এর পুরোটা দেখতে হলে জীবন স্মৃতি থেকে যেগুলো করা আছে বা ঘর ও বাহিরের পুরো চ্যাপ্টারগুলো করা আছে পুরো একদম, সেইগুলো গিয়ে দেখতে পারো যদি ভালোভাবে কারো জানার ইচ্ছা থাকে। না হলে এই কিছু জিনিস যেগুলো আছে সেইগুলো পড়লেই হলো। নেক্সট রয়েছে, পুরো ডিটেলস আছে কিন্তু এত করা মুশকিল আছে। এখানে আমরা তার যে উৎস এবং নামকরণ এখান থেকে আমরা পেয়ে যাব 1টি ইয়া 2টি কোশ্চেন। কিন্তু ঘর ও বাহির, ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির পরিবেশে শিশু কিশোর রবীন্দ্রনাথের ঘরের বন্ধন এবং মাঝে মাঝে নানানভাবে সেই বন্ধন থেকে বাইরে মুক্তি, সেই প্রসঙ্গ কোথায় এখানে স্থাপিত রয়েছে। যে নামকরণটা পড়ব এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন থাকবে। এখানে বলছে জীবন স্মৃতি, ঘর ও বাহির এটি হচ্ছে জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে। জীবন স্মৃতি গ্রন্থের একটি উল্লেখনীয় অংশ ঘর ও বাহির। ফার্স্ট কোশ্চেন এখান থেকেই থাকবে। নেক্সট রয়েছে ঠাকুর বাড়ির পরিবেশে শিশু ও কিশোরদের ভৃত্য রাজতন্ত্রের অধীনে গৃহবন্দী থাকা এবং মাঝে মাঝে কোনো উপলক্ষে কুচিত অভাবনীয়ের দীপ্তি ছোটায় ঘরের বন্ধন দশা থেকে বাইরে উদার প্রকৃতির লোক মুক্তি, সেই প্রসঙ্গ কোথায় এখানে বর্ণিত হয়েছে। অভিজাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ঠাকুর বাড়ির অন্যান্য শিশু কিশোরদের মতো রবীন্দ্রনাথেও শৈশবে কিশোর ভৃত্য রাজতন্ত্রের অনেকটাই বন্দি জীবনযাপন করতে হয়েছেন। মানে ছোটোবেলায় যেভাবে বাচ্চাদেরকে স্বাধীনতা দেওয়া হয় সেইভাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল না। সে ঘরের মধ্যে থাকতো এবং লেখাপড়া সমস্ত কিছুই কিন্তু সেই ঘরের মধ্যেই ছিল তার।
এইভাবে তিনি কঠোর একটা শাসনের মধ্যে তিনি কিন্তু বড় হয়েছিল। সেই সময় নিজের যে বিলাসিতা সেই সব কোনো কিছুই কিন্তু তার ছিল না, মানে ছিল কিন্তু সে সেগুলো নিজে করতে পারত না। সেখানে বাড়ির ভেতরকার বাগান, বটগাছ, অন্যান্য গাছপালা, পুকুরের রাজহাঁস, পাতিহাঁস, পুকুর, আকাশ, দক্ষিণের বারান্দা থেকে কবি কিশোর বাইরের প্রকৃতিকে সঙ্গে পরিচয় লাভের চেষ্টা করেছিলেন। তাহলে ঘর থেকেই বিভিন্ন জায়গাকে দেখত এবং সেই দেখার সাথে সাথে বিভিন্ন ধরনের চিন্তা কিন্তু মাথায় আসতো আর তাদের সাথে পরিচয় লাভ করত। তাহলে জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে ঘর ও বাহির, এবং এই সমস্তগুলো আমি আগেই করিয়ে দিয়েছি। যাদের সেগুলো প্রয়োজন দেখার সেগুলো গিয়ে দেখতে পারো, ঠিক আছে? নাহলে স্ক্রিনশট নিয়ে সেগুলো পড়তে পারো, কিভাবে তিনি বড় হয়েছেন একদম ডিটেলসে করা আছে। তারপর আসছি আমি মহেশ। মহেশের লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে মহেশ সম্বন্ধে আমরা অল্প কিছু বর্ণনা বা বিশ্লেষণ করব। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জীবন, জন্ম এবং মৃত্যু, সেই জিনিসগুলোকে বিশেষ করে আমরা দেখব। তাহলে ব্যান্ডেল স্টেশন থেকে 2 মাইল উত্তর পশ্চিমে বেদান্তপুর গ্রাম, এক দরিদ্র ব্রাহ্মণ ঘরে শরৎচন্দ্রের জন্ম। তার জন্ম তারিখ 1876 সালে 15 সেপ্টেম্বর। তার পিতার মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী। অনেকবার এই কোশ্চেনটা কিন্তু এসেছে, কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মায়ের নাম কি বা বাবার নাম কি, এইগুলো। 3 ভাই, এগুলোও কিন্তু এসেছে। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনারা মোট ভাই ছিলেন এইভাবে। তো 3 ভাই এবং 2 বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন সবার বড়। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেকবার এসেছে বা হয়তো আসবে। সবার বড়। ভবঘুরে খামখেয়ালি। ভবঘুরে মানে হচ্ছে যে যারা লেখক বা কবি হয় তাদেরকে ভবঘুরে না হলে কিন্তু তারা সেই সব জিনিসগুলো সাথে অবগত হতে পারে না, আর সেগুলো আগে অবগত না হলে তারা সেগুলো লিখতে পারবে না, সেই করে তিনি ভবঘুরে ছিলেন। প্রকৃতির লোক ছিলেন মতিলাল। গল্প লেখা এবং যন্ত্রএত্র ঘুরে বেড়ানোর এই 2 নেশায় মত্ত থেকে সংসার সমালোচনার দিকে স্থির নজর কোনোদিনই তিনি দিয়ে উঠতে পারেননি। মানে ওনার যে বাবা ছিলেন তিনি বাচ্চারা কি করছে না করছে সেই সব কিন্তু ওর অতটা দায় দায়িত্ব ছিল না। তাহলে এখান থেকে আমরা তার যে নামকরণ, এখান থেকে আমরা কিছু প্রশ্ন পেয়ে যাব। কি বলছে এখন আমরা যে মহেশের যে কিছু महत्वपूर्ण तथ्य সেগুলো আমরা সংগ্রহ করব। एक ছোট্ট গ্রাম কাশীপুর, সেখানে হিন্দু
জমিদারের শাসন চলছিল। তাহলে সেই কাশীপুরে কার শাসন চলছিল? না হিন্দু জমিদারের। গ্রামের অধিকাংশ অধিবাসী হিন্দু, অধিবাসী মানে আদিবাসী হিন্দু ছিল। গফুর জোলা মুসলমান। গফুর যে ছিল সে ছিল মুসলমান, জাতিতে মুসলমান। সে এই গ্রামের এক প্রান্তে অতি দীনভাবে জীবনযাপন করেন। তাহলে অনেক সময় ধরে গফুরও কিন্তু এই কাশীপুর গ্রামেই বসবাস করতেন। তার সংসারে সে নিজে, তার 10 বছরের মেয়ে আমিনা। অনেকবার এসেছে এই কোশ্চেনটা যে গফুরের মেয়ের নাম কি, তো তার নাম ছিল আমিনা। এবং একটি ষাঁড় আছে, এই ষাঁড়টির নাম মহেশ। এটিও এসেছে, এই কোশ্চেনটিও এসেছে, এই কোশ্চেনটিও এসেছে, খুব ইম্পর্টেন্ট। অত্যন্ত দারিদ্র অবস্থায় দিনাতিপাত করার দরুন গফুর তার মহেশকে পেট ভরে খেতে দিতে পারেন না। মানে সমস্যা কি না, ও তো অনেক গরিব, তো সেই গরিব এর জন্য কিন্তু নিজের তো কোনো চাষের জন্য জমি ছিল না। তাহলে সেই অন্য যে জমিদার, সেই তাদের কাছ থেকে জমি নিয়ে সে ধানের চাষ করত এবং পুরো বছরটা তার যে খড় হতো সেই খড় কিন্তু যেত না। কেন না, জমিদারকেও অনেকটা দিতে হতো। তারপর আমরা দেখব সে পুরোপুরিভাবে খড় কিন্তু মহেশের জন্য জোগাড় করতে পারতো না এবং ধান ও খড় বেশিরভাগটাই জমিদারকে দিয়ে দিতে হয়েছে। অবশিষ্ট ধানে পিতা ও কন্যার সারা বৎসর চলে না। যেটি অবশিষ্ট মানে যেটি জমিদারকে দিয়ে বাঁচত, তাহলে সেইটা দিয়েও কিন্তু পুরোপুরিভাবে তাদের দুজনের বাবা এবং মেয়ের চলতো না। যেটুকু উদ্দিষ্ট খড় পাওয়া গিয়েছিল তাতে মহেশের কয়েক মাস চলেছে। তাহলে 12 মাসের মধ্যে কয়েক মাস চলেছে, তারপর কিন্তু আর মহেশের জন্য খড় নাই। মহেশকে খাওয়ানোর জন্য মাঠে কোথাও ঘাস নেই। তাহলে মহেশকে যে খাওয়াবে তার জন্য কিন্তু মাঠে কোথাও ঘাসও ছিল না। প্রচণ্ড গ্রীষ্মের তাপ দাহের মাঠের ঘাস সব পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে গ্রীষ্মকালের যে রোদ, সে রোদ্দুরের মধ্যে কিন্তু যে ঘাস ছিল সেই ঘাস কিন্তু পুড়ে সব শেষ হয়ে গেছে। তাহলে তার খাওয়ার জন্য কিন্তু খড়ও নাই আর ঘাসও নাই, এই ধরনের সমস্যা চলছিল। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো বিশেষ করে ওখানে আগে যেগুলো বলে দিলাম সেগুলো, এবং সেখানে কি আছে যে বিরক্ত গফুর মহেশকে বিক্রি করে দেওয়ার জন্য খরিদ্দার ধরে আনে, তারপর দাম দস্তুর হয়, অগ্রিম নিয়ে নেই, পরে মহেশ পরিণতি কথা ভেবে মহেশকে বিক্রি করে না। পয়সা কিন্তু গফুর নিয়েছিল, কিন্তু পরে যখন বুঝতে পারছে যে একে যদি আমি বিক্রি করি তাহলে একে গিয়ে সবাই কষাই করবে, তাহলে সেই জন্য সেই সব ভেবে কিন্তু সে বলছে না, আমি আর মহেশকে বিক্রি করব না।
এখান থেকে প্রশ্ন থাকে সারাংশুর ভিডিওটা একবার দেখতে পারো, সময় আছে, তাহলে সেখান থেকে কিছু প্রশ্ন থাকে যেখানে সেই থালা যে তাকে বন্ধক দেয় এবং বায়না বাবদ কিছু পয়সা তার কাছে থালার বাবদ নিয়ে যায়, এইখান থেকে কিছু প্রশ্ন কিন্তু থাকে। ঠিক, পরে দেখছি আমরা এখানে। পরে নেক্সট আমরা দেখব বিদ্যাসাগর প্রবন্ধ থেকে কিছু কোশ্চেন যেগুলো থাকে সেগুলো বলে দিচ্ছি। এখান থেকে অনেক প্রশ্ন রয়েছে, প্রায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে। বিদ্যাসাগর প্রবন্ধটি কোন শ্রেণীর? এটিতেই বিদ্যাসাগর প্রবন্ধটি হচ্ছে চরিত্রমূলক, এইটুকুই অ্যান্সার, অনেকবার এসেছে কোশ্চেনটা। বিদ্যাসাগর প্রবন্ধটির রচয়িতাকে না, এটা ভাববে না যে বিদ্যাসাগর যে লিখেছে সেটা বিদ্যাসাগরই তার রচয়িতা, কিন্তু সেটি গলত হবে। তার রচয়িতা হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বিদ্যাসাগর। পরে রয়েছে বিদ্যাসাগর প্রবন্ধটি পড়ে আমরা কি জানতে পারি? তাহলে আমরা বিদ্যাসাগর যে প্রবন্ধটি সেটা যদি আমরা পড়ি তাহলে আমরা বিশেষ করে তার যে জীবনী ও যে চরিত্র সম্পর্কে পুরোপুরি আমরা জানতে পারি, কী ধরনের ছিল ছোটোবেলায় সেই সব। বিদ্যাসাগর প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ কোন সাহেবের কথা উল্লেখ করেছেন? তাহলে বেথুন সাহেবের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। বর্ণ পরিচয় বইটি কার লেখা? তো বর্ণ পরিচয় বইটি হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি লিখেছেন। এটিও এসেছে, পুরনো যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আছে সেগুলো গিয়ে দেখতে পারো, এই কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেন এসেছে। বর্ণ পরিচয় বইটি প্রথম ভাগে কোন চরিত্রটির উল্লেখ করা হয়েছে? এটিও এসেছে না, প্রথম ভাগে গোপালের চরিত্রটি উল্লেখ করা হয়েছে। আশা কোশ্চেন সব এগুলো এসেছে। নেক্সট রয়েছে গোপাল এবং ঈশ্বরচন্দ্র কে কেমন বালক ছিল? তাহলে দুজনের মধ্যে কে কেমন ছিল? আমরা বর্ণ পরিচয়ের প্রথম ভাগে আমরা পড়েছি তাদের চরিত্রগুলো। একজন কেমন ছিল? তাহলে গোপাল ছিল সুবোধ বালক এবং পিতামাতার আজ্ঞা পালন করত, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল ঠিক তার বিপরীত। মানে তার বিপরীত বলতে সে সুবোধ ছিল না, কথাবার্তা শুনতো না, এই ধরনের, তার বিপরীত ছিল। বর্ণপরিচয় এর রাখাল চরিত্র কেমন ছিল? তাহলে রাখাল যে চরিত্র দেওয়া হয়েছে তারা কেমন ছিল? রাখাল চরিত্রটি ছিল দুরন্ত ও পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনায় তার কোনো মনোযোগ ছিল না। এখানে কোশ্চেন রয়েছে কেমন চরিত্রের প্রাদুর্ভাবের বাঙালি জাতির শীর্ণ চরিত্রের অপবাদ ঘুচে যেত? তাহলে এখানে ঈশ্বরচন্দ্রের দুর্দান্ত ছেলের প্রাদুর্ভাব বাঙালি জাতির শীর্ণ চরিত্রের প্রবাদ ঘুচে যেত। একদা বাঙালি এই আশাকে পূর্ণ করেছিল। একদা নবদ্বীপের শচী মাতার দুরন্ত ছেলে নিমাই বাঙালির একদা আশা পূর্ণ করেছিল। এই কোশ্চেনটা কিন্তু এসেছে। যশুরে কই, এটাও এসেছে। যশুরে কই কে বলে কারা কাকে উপহাস করত এবং কেন করত? তো কারা করত
এটাই এসেছে, অনেকবার এসেছে কোশ্চেনটা। না স্কুলের ছেলেরা শরৎচন্দ্রকে যশোরে কই বলে উপহাস করত। বস এইটুকু খেয়াল রাখলেই হলো, এটাই এসেছে। আরেকবার এসেছে কোশ্চেনটা কেমন, তাহলে বিদ্যাসাগর শরীরটি ছিল খর্ব এবং মাথাটি ছিল বড়, তাই স্কুলে ছেলেরা যশোরে কই বলে তাকে উপহাস করত। খর্ব মানে হচ্ছে শরীরটা পাতলা, মাথার তুলনায় শরীরটার যে গঠন সেটি কিন্তু ছিল কম, মাথা ছিল কিন্তু বড়। বঙ্গদেশের দোসর সাগর নামে কে বিখ্যাত, না এটা তো জানো, বিদ্যাসাগর। তাহলে এইখান পর্যন্ত প্রায় 12-13টি প্রশ্নের মধ্যেই কিন্তু সেই প্রশ্নগুলো রয়েছে, এবং এই নিচের দিকে স্ক্রিনশট করে রাখো, নিজেরা একটুকু দেখবে। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কি জিনিস আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে গিয়ে শব্দার্থ বা টিকা টিপ্পনী। টিকা টিপ্পনী। সুবোধ মানে কি, তো সুন্দর বোধ যার মধ্যে বর্তমান, অর্থাৎ জ্ঞানী ভালো ছেলে। এটি অর্থই জিজ্ঞাসা করে, অর্থ দেওয়া থাকে, সেইগুলো কিন্তু করতে হবে। দৃষ্টান্ত উদাহরণ, সাদৃশ্য সমানতা ঐক্য, উল্টা বিপরীত, প্রহার আঘাত, নিরীহ সরল, এইগুলো কিন্তু থাকে। এগুলো স্ক্রিনশট করে একবার নিজেরা পড়ার চেষ্টা করো। তারপর থাকছে পল্লী সাহিত্য থেকে কোশ্চেন এসেছে অনেকবার। পল্লী সাহিত্য প্রবন্ধটির রচয়িতা কে, এই ধরনের কে কে রচনা করেছেন, কে রচয়িতা, এই ধরনের কমসে কম 2 থেকে 3টি কোশ্চেন এখান থেকেই থাকবে, এইগুলোর থেকেই এরকমই কোশ্চেন থাকবে। পল্লী সাহিত্য প্রবন্ধটির রচয়িতা মুহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্য লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছিল? পল্লী সাহিত্য প্রবন্ধটির লেখক মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা শীর্ষক গ্রন্থ থেকে গৃহীত। তাহলে এখানে একটা কিন্তু শীর্ষক গ্রন্থ থেকে গৃহীত, এখানে একটা অ্যান্সারটা কিন্তু থাকে যে পল্লী সাহিত্য কোন গ্রন্থ থেকে, তো শীর্ষক গ্রন্থ থেকে গৃহীত। পরে রয়েছে মানুষের হৃদয়ের কথা নিয়ে সৃষ্টি হয়ে যে সাহিত্য তার নাম কি, তো তার নাম পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য রচিত হয় কোন পরিবেশে, তাহলে পল্লী সাহিত্য রচিত হয় পল্লীর প্রাকৃত শ্যামল সুন্দর পরিবেশে। ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, 1 নম্বরে থাকবে লিখিত এবং MCQ থাকবে। অনেক কোশ্চেন রয়েছে, এগুলো স্ক্রিনশট করে রাখলে ভালো হবে। তারপর থাকছে পদ্মা নদীর মাঝি, এখান থেকে অনেক কোশ্চেন এসেছে। পদ্মা নদীর মাঝি এই রচনা অংশটি লেখক কে, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীতে কোন মাছ ধরার মরশুম চলছিল, ইলিশ মাছ ধরার মরশুম চলছিল। বুকের
মাঝি কোথায় মাছ ধরছিল? কুবের মাঝি। তো এখানে কুবের মাঝি দেবীগঞ্জের মাইল দেড়েক দূরে পদ্মার উজানে মাছ ধরছিল। সেই গ্রাম থেকে মাইল দেড়েক দূরে সেখানে মাছ ধরছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যাবেলায় নদীর বক্ষে কিসের আলো দেখা যেত? না, সন্ধ্যাবেলায় নদীর বক্ষে জেলে নৌকায় আলো দেখা যেত। যখন নৌকা দিয়ে মাছ ধরতো তখন সেখানে আলো কিন্তু থাকতো। কুবের মাঝির নৌকার অন্য দুজন কে ছিল? তাহলে কুবের মাঝির নৌকায় অন্য দুজন ছিল ধনঞ্জয় ও গণেশ। কেতুপুর কোথায় অবস্থিত? না, কেতুপুর পদ্মা নদীর তীরে অবস্থিত। নৌকা ও জালটি কার ছিল? না, নৌকা ও জালটি ধনঞ্জয়ের ছিল। নৌকা পিছনের দিকে কি ছিল? না, নৌকার পিছনের দিকে একটি ছাউনি ছিল। ইম্পর্টেন্ট, ছাউনি। নৌকা মোটামুটি কজনের জায়গা ছিল? না, মোটামুটি 3 জনের জায়গা ছিল। নৌকা কোথায় জাল ফেলার ব্যবস্থা ছিল? নৌকার পাশ দিয়ে জাল ফেলার ব্যবস্থা ছিল। জালটি নৌকার কোথায় লাগানো ছিল? জালটি নৌকার পাশে একটি ত্রিকোণ বাঁশের ফ্রেমে আটকানো ছিল। খুব ইম্পর্টেন্ট এগুলো। তিনজনের মধ্যে মাছের ভাগ হতো কিভাবে? তাহলে 3 জনের মধ্যে অর্ধেক ভাগ পেত ধনঞ্জয় আর বাকি অর্ধেক কুবের ও অর্ধেক পেত গণেশ। তাহলে টোটাল ছিল এইভাবে। এটি ছিল ধনঞ্জয়, আর এই ভাগটি ছিল গণেশ আর কুবের। কুবেরের স্ত্রীর নাম কি ছিল? কুবেরের স্ত্রীর নাম ছিল মালা। এসেছে কোশ্চেনটা। অখিল সাহার পুকুর কুবের পায়নি কেন? কুবেরের টাকা নাই থাকায় অখিল সাহার পুকুর সে জমা নিতে পারেনি। পদ্মা কখন কৃপণ হয়ে যায়? এসেছে কোশ্চেনটা। ইলিশ মাছের মরশুম শেষ হলে পদ্মা কৃপণ হয়ে যায়। এইখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন এসেছে। বেশিরভাগ প্রশ্ন এগুলোর থেকেই থাকে, কিছু কিছু চ্যাপ্টার থেকে। সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন অত থাকে না। কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন বেশি থাকে। তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট। আমরা দেখব ফার্স্ট কি আছে না, অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কোন গ্রন্থ থেকে সংকলিত? তো সেটি হচ্ছে অন্নদামঙ্গল। এটির উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? না, ভারতচন্দ্র রায় গুণাকর। ঠিক। কবি ভারতচন্দ্র রায় গুণাকর উপাধি কার কাছ থেকে পেয়েছিলেন? তো কবি ভারতচন্দ্র রায় গুণাকর উপাধি পেয়েছিলেন তার অন্নদামঙ্গল কাব্যের জন্য। রাজার কাছ থেকে। ঠিক আছে, রাজার কাছ থেকে তিনি উপাধিটা পেয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট। অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি
পাঠ্যাংশটি অন্নদামঙ্গলের কোন স্বর্গের অন্তর্গত? তো এখানে দেয়া আছে পাঠটির অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা শীর্ষক স্বর্গের অন্তর্গত। এইগুলো অন্নদা কিভাবে গঙ্গার তীরে উপস্থিত হয়েছিলেন? না, অন্নদা নারীর ছদ্মবেশ ধরে গঙ্গার তীরে অবস্থিত হয়েছিলেন। অন্নপূর্ণা বা অন্নদা দেবীর কণ্ঠস্বর শুনে সেখানে কে উপস্থিত হয়েছিল? না, কণ্ঠস্বর শুনে ঈশ্বরী পাটনি সেখানে উপস্থিত হয়েছিলেন। ঈশ্বরী পাটনি নারীর ছদ্মবেশ ধারিণী অন্নপূর্ণার কাছ থেকে কি জানতে চেয়েছিলেন? না, ঈশ্বরী পাটনি নারী ছদ্মবেশ ধারিণী দেবী অন্নপূর্ণার কাছ থেকে তার পরিচয় জানতে চেয়েছিলেন। অন্নপূর্ণা কি সরাসরি তার প্রকৃত পরিচয়টি ঈশ্বরী পাটনিকে দিয়েছিলেন? না, ঈশ্বরী পাটনিকে তিনি সরাসরিভাবে তার প্রকৃত পরিচয় না দিয়ে হেঁয়ালিভাবে তার প্রকৃত পরিচয় দিয়েছিলেন। বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি উক্তিটি কার? বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি উক্তিটি স্বয়ং দেবী অন্নপূর্ণা। ইম্পর্টেন্ট। তো কাঠের সেঁউতি সোনার পরিণত হয়েছিল কিভাবে? না, দেবী অন্নপূর্ণা ঈশ্বর পাটনি অনুরোধে সেতুতে তার শ্রীচরণ দুটি স্থাপন করলে তার সেতুটি কাঠের সেতুটি সোনার বা সোনায় পরিণত হয়ে যায়। এত মেয়ে নয় দেবতা নিশ্চয়। কে এই উক্তিটি করেছে এবং কার উদ্দেশ্যে কারা করেছে? সেটি উক্তিটি খেয়া পারাবারের মাঝি ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে করা হয়েছিল। নদীর অপর তীরে নৌকা থেকে নেমে নারী বেশ ধারিণী অন্নপূর্ণা কিভাবে কোন দিকে যাত্রা করেন? তো নদী পার হয়ে তীরে পৌঁছে নৌকা থেকে নেমে নারী বেশ ধারিণী অন্নপূর্ণা ধীর পদক্ষেপ পূর্ব মুখে যাত্রা করেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো স্ক্রিনশট করে নাও সবাই। তারপরে ছাত্রধারা থেকে কিছু প্রশ্ন থাকবে। ছাত্রধারা কবিতার কবির নাম কবি কালিদাস রায়। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো সেটি কবিতাটি হৈমন্তী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছাত্রধারা কবিতাটি কোন ছন্দে রচিত? ত্রিপদী ছন্দে। তো এগুলো স্ক্রিনশট করে নাও। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, 1 ঘন্টার উপর হয়ে যাবে না হলে। তাহলে নিজেরা একটু পড়াশুনো করো, ভিডিওকে স্টপ করে এগুলো একটু পড়ো। আমি পড়তে সময় দিচ্ছি। ভিডিওকে স্টপ করে এগুলো একটু লাইন বাই লাইন পড়ো, তাহলে নিজেরটা পড়লে কি হবে না অনেকটা মাথায় থাকবে। আর কেউ কেমন কমেন্ট করছে যে স্পষ্ট দেখা যাচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওকে কোয়ালিটি একটু রাখো, নেটওয়ার্ক যাতে থাকে।
এইভাবে। কান্ডারির হুঁশিয়ার থেকে অনেক কোশ্চেন এসেছে। ঠিক আছে, এগুলো স্ক্রিনশট করে নাও বা ভিডিওকে স্টপ করে এগুলো একটু পড়ো বা ভিডিওকে স্লো করে নাও। এগুলোর থেকেই থাকবে। শেষের দিকের থেকে 20 নম্বর থাকবে, যে রাজকাহিনী আছে রাজকাহিনী থেকে 20 নম্বর থাকবে, আর যে আমাদের গল্পগুলো আছে আগের সেগুলো থেকে 60 নম্বর থাকবে, আর 20 নম্বর প্র্যাকটিক্যাল, টোটাল 100 নম্বর। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। অল দ্য বেস্ট, কালকে ভালোভাবে এক্সামটা দাও। আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। আর এই যে কোশ্চেন অ্যান্সার ভিডিও দেওয়া হলো, লাইক শেয়ার করো নিজেদের বন্ধুদেরকে, তাতে অনেক হেল্প হবে। এবং কালকে অ্যান্সার কি এমসিকিউ যেটা হবে তার অ্যান্সার কি কিন্তু আমি জারি করে দেব। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, কেননা সেগুলো তো দেখতে হয় অ্যান্সারটা, তারপরেই আমি সেটা জারি করব। আর বিশেষ করে কোশ্চেনটা পাওয়ার একটা ব্যাপার, বাচ্চারা আসবে তবে তো কোশ্চেন পাবো, সেই করে 1-1.5 ঘন্টা লেট হয়, তাতে কোনো না, পেয়ে যাবে। তো ভালোভাবে কাল এক্সামটা দাও, খুব পজিটিভ এনার্জিতে লিখবে সবাই। থ্যাংক ইউ সবাইকে।